তুষার একটা জায়গায় একটু সমাধান বল, বিএনপি বিষয়টা নিয়ে আমিও কথা বলেছি, কারণ জাতীয় নিরাপত্তার কারণে বিএনপির যে জায়গাটা বলছে যে অনেকগুলো বিচ্ছিন্নতাবাদী গ্রুপ আছে, অনেক কিছু আছে না বাংলাদেশ, অনেক সময় এগুলো এই ধরনের সমস্যার সম্মুখীন রাষ্ট্র হয়েছে, তো তাদের বিষয়ে অনেক সময় দেখা যায় কি তাদেরকে ধরে নিয়ে এসে অনেকগুলো সংস্থা তাদেরকে জিজ্ঞাসাবাদ করে তাদের কাছ থেকে কোনো সমস্যা নাই তো আপনার, আমি বলি তাদের কাছ থেকে সাপোজ তাদের কাছ থেকে তথ্য বের করাতে সময় সাপেক্ষ, যদি আপনি আইনের মধ্যে যান 24 ঘন্টার মধ্যে স্বীকার করতে হবে কাউকে নিয়ে এসে, কিন্তু এই ট্রেন গ্রুপগুলোর ক্ষেত্রে তাদের কাছ থেকে তথ্য বের করা কিংবা তাদের স্পেসিফিক অভিযোগ দায়ের করার জন্য রাষ্ট্রকে অনেক বেশি কাঠখড় পোড়াতে হয়। তো সেই জায়গাটাতে যদি সাপোজ আমাদের কোনো একটা অঞ্চলে একটা বিচ্ছিন্নতাবাদী গ্রুপ যারা আমাদের রাষ্ট্রের অখণ্ডতা নিয়ে কথা বলছে, তার ক্ষেত্রে তাকে যদি আমি গ্রেফতার করে নিয়ে এসে একটু সময় নিয়ে তাকে যদি আমি ইন্টারোগেশন না করতে পারি, সেটাও যদি আমাকে আদালতে যেতে হয়, তো সেটা কি করবেন? এটার সাথে গুম অধ্যাদেশের সম্পর্ক কি? আপনি তো গুমের সংজ্ঞায় বলছেন যে যেকোনো একজন, তারা তো বাংলাদেশের নাগরিক। প্রথম কথা হচ্ছে যে এই যে জাতীয় নিরাপত্তার কারণে আটক করলে গুম বলা যাবে না, এটা যে মিসইউজ হবে না তার কি নিশ্চয়তা আছে? আপনি তো জাতীয় নিরাপত্তা দোহাই দিয়ে যে কাউকে এটা আটক করতে পারবেন। আওয়ামী লীগ সরকার যতগুলো গুম করেছে জাতীয় নিরাপত্তা দোহাই দিয়েছে, এমনকি সালাউদ্দিন আহমদকে যখন গুম করা হয়েছে সেটাকে জাতীয় নিরাপত্তা বলেছে। ফলে আপনি স্পেসিফিক করেন, আমি একটু বোঝার জন্য বলি, এখন না আমি শুনেন ডিবেট করছি না, আমি আমাকে বলতে দেন, তাহলে আমি মনে হয় যে জিনিসটা যদি বিচ্ছিন্নতাবাদীর যে সমস্যা, এটা একটা খুব স্পেসিফিক সমস্যা, এটাকে ডিল করার জন্য আমাদের ইভেন ধরেন যে সংবিধানের যে 33 অনুচ্ছেদে আটকের রক্ষা কবচের সম্পর্কে বলা হয়েছে, ওখানে কিভাবে আপনি এক্সেপশন করতে পারবেন কোন কোন ক্ষেত্রে সেটা বলে দেওয়া আছে। মানে আটক করলে, কাউকে আটক করলে দুটো জিনিস তাকে দিতে হয়, একটা আইনজীবী দিতে হয়, একটা 24 ঘন্টার মধ্যে আদালতে প্রডিউস করতে হয়। হলো ওই 33-এর 1 এবং 2 এর। আপনি 3, 4, 5 পড়ে দেখেন, এই মুহূর্তে গুগল সার্চ করেন, সেখানে ওই 1 আর 2 কোন কোন ক্ষেত্রে আপনি মানবেন না সেটা ওই সংবিধানের ওই অনুচ্ছেদে বলে দেওয়া আছে। তাহলে আপনি গুম অধ্যাদেশের সাথে এটা সম্পর্ক কি? এটা বুঝলাম, তাই না? আচ্ছা, দ্বিতীয় যেটা বলেছে এটা আরো ইন্টারেস্টিং, যে এই ঘটনাটার সাথে বা এই অপরাধটার সাথে আইন শৃঙ্খলা বাহিনী জড়িত থাকে বা আইন শৃঙ্খলা বাহিনী সংশ্লিষ্ট, সুতরাং সরকারের অনুমতি ছাড়া তাদের ব্যাপারে তাদেরকে করা যাবে না, মানে তাদের কোনো একটা অভিযোগ আসলে তদন্ত বা ব্যবস্থা নেওয়া যাবে না। অথচ এই গুম অধ্যাদেশের মধ্যে বলা ছিল, মানবাধিকার কমিশনের মধ্যে এটা বলা ছিল যে আদালতের অনুমতি নিয়ে আপনি চাইলে, ধরেন একটা গুমের অভিযোগ এসছে, গুমের অভিযোগ তো মূলত আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে, হ্যাঁ আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে, তো যদি সরকারের অনুমতি নিতে হয় তাহলে তো এটা আর কি, আপনি তো করতে পারবেন না, তাহলে তো ওই মিজানুর রহমান কমিশনই হইলেন আপনি। কিন্তু আদালতের দেখেন, মানবাধিকার কমিশন তো বলেছে যে আমরা আদালতের ছাড়া করবো না, আর ওখানে আদালতের ডিরেকশন ব্যাপারটা আছে। যদি একটা গুমের অভিযোগ এসছে, মানবাধিকার কমিশনকে এই ক্ষমতা দেওয়া ছিল যে আপনি স্বপ্রণোদিতভাবে ওইটার তদন্ত করতে পারবেন, ব্যবস্থা নিতে পারবেন, আদালতের সাপেক্ষে তদন্ত করতে পারবেন, কিন্তু যখন যদি ব্যবস্থা নেওয়ার প্রশ্ন আসে, রাষ্ট্র ব্যবস্থা নেবে, আদালত যদি বলে যে হ্যাঁ এটা ব্যবস্থা নেওয়া যাবে, তখন আপনি মানবাধিকার কমিশনে নিতে পারবে। সরকার এইটা চায় না, মানে এটা বোঝা যাচ্ছে যে এই যারা অতীতে যারা গুম করেছে তাদেরই একটা চাপ সরকারের উপর আছে। এটা গেলে একটার ক্ষেত্রে বললাম। আপনি বিচারক নিয়োগ এবং সচিবালয়, সুপ্রিম কোর্ট সচিবালয়ের ক্ষেত্রে বিএনপি কি বলেছে? বলেছে এখানে নির্বাহী বিভাগের কর্তৃত্ব খর্ব করা হচ্ছে, অথচ তাদের 31 দফা এবং তাদের নির্বাচনী ইশতেহারে এবং জুলাই সনদে বিচার বিভাগের স্বাধীনতা ইট ইজ আ সেটেলড ইস্যু বাংলাদেশে, শুধু এখন না, অন্তত 1998 সাল থেকে মাজদার হোসেন মামলার রায়ের পরে তখনও বিএনপি বলেছিল যে আমরা এটা করব, এবং বিএনপি কিন্তু ওই 5 বছর এটা করার সময় পায় নাই। এখন আপনি আবার কি অধিকতর আলোচনা, বাংলাদেশে বিচার বিভাগের স্বাধীনতা লাগবে, এবং এটা তো ওই 1972 সালের সংবিধানে এটা যেভাবে ছিল, পরবর্তীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এটাকে পরিবর্তন করলেন, আবার পরিবর্তন করা হলো, মানে এর ফলে কি কি সমস্যা হয়েছে এটা বাংলাদেশে বহুল চর্চিত ব্যাপার। এবং সুপ্রিম কোর্টে একটা সচিবালয় লাগবে, এটা বিএনপি লিখে রেখেছে তার নির্বাচনী ইশতেহারের মধ্যে, জুলাই সনদে সেই ব্যাপারে নোট অফ ডিসেন্ট দেয় না, এখনো বলছে, এবং বিএনপি নিযুক্ত। হ্যাঁ, তাহলে আপনি এটা করবেন না কেন? এখন অন্তর্বর্তী সরকার রাষ্ট্রের পয়সা খরচ করে বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে আলাপ করে এই জায়গায় গেছে না, আদালত এই ব্যাপারে রায় দিয়েছে না, আদালত তো সচিবালয় অলরেডি ইন প্র্যাকটিস নিয়োগ হয়েছে ওইটা আলোকে, তাহলে আপনি বিচার বিভাগের সাথে একটা কনফ্লিক্টে যাচ্ছেন কেন 2 মাসের একটা সরকার? হ্যাঁ, এবং এই যে অধিকতর আলোচনা আমরা করব, মানে আপনার যদি গুড ইন্টেনশন থাকে, আপনি যদি মনে করেন যে আমি গুম প্রতিরোধে একটা আইন করব, মানবাধিকার কমিশনে একটা আইন করব, বিচার বিভাগের জন্য এটা করব, আপনি এগুলোকে পাশ করবেন, যদি কোনো জায়গায় ত্রুটি থাকে আপনি সেটা পরে সংশোধন করতে পারবেন, কারেকশনের সুযোগ আছে, আপনি করেছেন না। এই যে ধরেন ইন্টারেস্টিং, জুলাই জাদুঘর কালকে অধ্যাদেশটা আইনে পরিণত হলো, সেখানে ছিল যে পর্ষদের চেয়ারম্যান হবেন একজন বিশেষজ্ঞ শিক্ষাবিদ, এবং সেখানে যে 98টা অনুচ্ছেদ, যে 98টা অধ্যাদেশকে বিরোধী দল এবং সরকারি দল সম্মিলিতভাবে হুবহু আইন হিসেবে পাশ করার ব্যাপারে ঐক্যমত হয়েছে, তার মধ্যে এটা একটা। কালকে এটা পাশ করার আধা ঘন্টা আগে এখানে ওই বিশেষজ্ঞের জায়গায় সংস্কৃতি মন্ত্রীকে, ওই পর্ষদের চেয়ারম্যানকে, মন্ত্রী অথবা প্রতিমন্ত্রীকে বাই ডিফল্ট। তো এই যে দেখেন, এটা আপনি আইন পাশ করার আগে ঠিকই সংশোধন করতে পারলেন, তো
এগুলো তো আপনি আইন পাস করার আগে সংশোধন করতে পারতেন, অথবা আইন পাস করে পরবর্তীতে সংশোধন করতে পারতেন। যেহেতু 30 দিনের বাধ্যবাধকতা আছে, আপনার গুড ইন্টেনশনটা ইম্পর্টেন্ট, যে দুদক, পুলিশ, মানবাধিকার, গুম, বিচার এগুলো হচ্ছে রাষ্ট্রের ইনস্টিটিউশনের সাথে সম্পর্কিত। আমি এই ইনস্টিটিউশনগুলোকে ফাংশনাল দেখতে চাই, কাজে আমি স্পিরিটের সাথে একমত, আমি এগুলোকে আইন করে নিলাম। পরবর্তীতে যদি আমি দেখি কোনো স্পেসিফিক ধারায় সমস্যা আছে, কোনো একটা স্পেসিফিক ধারায় সমস্যার কারণে আপনি পুরোটা বাদ দিয়ে দিবেন। যেমন মানবাধিকারের ব্যাপারে তারা বলছে এটা কোনো মিনিস্ট্রি আন্ডারে না। আচ্ছা, দুদক কোন মিনিস্ট্রি আন্ডারে? কিংবা ধরেন নির্বাচন কমিশন কোন মিনিস্ট্রি আন্ডারে? ওই অডিটর জেনারেল অফিস কোন মিনিস্ট্রি আন্ডারে? ফলে এগুলো খুবই লেম এক্সকিউজ। মানে মূল কথা হচ্ছে বিএনপি এটা করবে না। এবং আমি বিভিন্নভাবে এই টকশোর আশেপাশে কিংবা অন্যান্য অনেক সংসদ সদস্যদের সাথে আমাদের কথা বলার সুযোগ হয়, বিএনপি সংসদ সদস্য, তাদের কলিজা ফেটে যাচ্ছে, তারা বলতে পারছে না। আপনি দেখেছেন তো কিভাবে আইনটা পাশ হয়েছে, একজন দুজন ব্যক্তি পাশ করেছেন, আর ওই 70 অনুচ্ছেদের কারণে আপনাকে দলের পক্ষে হাত তোলা ছাড়া কোনো উপায় নেই। নওশাদ জামিল সাহস করে আপনার ওই বিশেষ কমিটিতে 20 পাতার একটা মানে নোট অফ ডিসেন্ট দিয়েছে যে কেন আসলে এই মানবাধিকার এবং গুম এটা বাদ করা উচিত হবে না। কিন্তু এই একই নওশাদ জামিল ওই 70 অনুচ্ছেদের কারণে সংসদে কিন্তু দলের বিরুদ্ধে বলতে পারবেন না। তাকে বলতে হবে যে হ্যাঁ আমি এর দলের সিদ্ধান্তে একমত। কিন্তু আমি বহু মানে অন্তত 7-8 জন সংসদ সদস্য, তাদের সাথে আমাদের সম্পর্ক এই নির্বাচনের আগে থেকে, তাদেরকে দেখেছি তারা বিব্রত। তারা বলছে যে কি বলবো, এটা তো কিছু বলার নেই, এটা আমরা বুঝতে পারছি যে এটা ঠিক হচ্ছে না, কিন্তু তারা কিছু বলতে পারছে না। তো এইভাবে করে এই অধ্যাদেশগুলো বাতিলের পক্ষে বিএনপি যে যুক্তি দিয়েছে, যেমন বিএনপির সবচেয়ে যারা বুদ্ধিদীপ্ত মানুষ তারা যে সকল যুক্তি দিয়ে দিচ্ছে, যেমন জাহেদ ভাই এখন উপদেষ্টা, প্রতিমন্ত্রী পদমর্যাদা উপদেষ্টা, তিনি বলেছেন যে বিএনপি সরকার গুম করবে না, সুতরাং গুম অধ্যাদেশ দরকার নাই। আপনি চিন্তা করে দেখেন তো, বিএনপি সরকার গুম করবে না, এটা একটা ভালো ইয়ে না যে বিরোধী দল সরকারি দলের মধ্যে একটা বড় সমঝোতা থাকে, বিশ্বাসের জায়গা যদি থাকে তখন তো আইন দিয়ে বেরিয়ে দেওয়া খুব জরুরি। অবশ্যই বিএনপি ধরেন আগামী টার্মে বিএনপি ক্ষমতায় আসবে, বিএনপির কাছে কি নিশ্চয়তা আছে? নাকি বিএনপিটা মনে করে যে আমি আগামীবার ক্ষমতায় আসবো? তাহলে আপনি গুম করবেন না, আপনার দলের সবচেয়ে বেশি গুমের ভিকটিম, আপনার এমন গুমের এমন শক্ত আইন করা উচিত যে পরের সরকার, আমি কি পরের সরকারেরও বিশ্বাসের উপর ছেড়ে দিব ব্যাপারটা, বা স্টেট কি এইভাবে ফাংশন করে যে পুরো বিশ্বাস মনে মানে যদি বলি যে